আবার সে জিজ্ঞাসা করিল, কেন তুমি কাঁদছ? বলো না, তোমার কিছু ভয় নেই। কি হয়েছে বলো, যদি তোমার কোনো উপকার আমার দ্বারা সম্ভব হয় তা নিশ্চয়ই আমি করব। তবু মেয়েটি মুখও খোলে না, উত্তরও করে না। কুলদা অত্যন্ত ব্যাকুল হইয়া পড়িল। বারবার জিজ্ঞাসা করিতে করিতে মেয়েটি অবশেষে ফোঁপাইতে ফোঁপাইতে বলিল, আমার সর্বনাশ হয়েছে, আমি হারিয়ে গেছি। নমস্কার, আমি মৌবানী চলে এসেছি আপনাদের নতুন একটি গল্প শোনাতে। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাবো ভীষণ মিষ্টি একটি গল্প। কি গল্প বলুন তো? আমার আজকের নিবেদন শ্রদ্ধেয় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প হারানো মেয়ে। আশা করছি গল্পটি আপনাদের ভীষণ ভালো লাগবে। গল্প শুরুর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যেটা আমি বারবারই আপনাদের বলি, আমার গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করতেও ভুলবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প। গল্প পাঠে আমি মৌবানী। শুরু করছি আজকের গল্প। আমার আজকের নিবেদন শ্রদ্ধেয় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের হারানো মেয়ে। বহুকাল পশ্চিমে সমর বিভাগে চাকরি করিয়া ৫৭ বছর বয়সে সারদাবাবু পেনশন লইলেন। তাহার ইচ্ছা হইল জীবনের শেষ বছর কয়েকটা পিতৃপিতামহের ভিটাই কাটাইয়া দিবেন। সপরিবারে দেশে ফিরিয়া ঘরদুয়ার কতক কতক মেরামত করিয়া নিজ গ্রামে তিনি বসবাস আরম্ভ করিলেন। কিন্তু মনও টিকিল না, তাহার উপর ম্যালেরিয়ার জ্বালায় অস্থির হইয়া উঠিলেন। তখন সারদাবাবু গ্রামের বাস উঠাইয়া কলিকাতায় আসিয়া ভবানীপুরে একটি দ্বিতল বাটি খরিদ করিয়া স্থায়ী হইয়া বসিলেন। তাহার ২ পুত্র ৩ কন্যা। বড় ছেলেটি লাহোরে চাকরি করিতেছে এবং সপরিবারে সেখানেই আছে। ছোট ছেলে লাহোর কলেজে বিএ পড়িতেছে। বড় মেয়েটির বিবাহ হইয়াছে, সেই নিজে শ্বশুরালয়ে লখনৌয়ে থাকে। ছোট মেয়ে ১৪ বছরে পড়িয়াছে, তাহার বিবাহ এখনো দিয়া উঠিতে পারেন নাই। সেজন্য সারদাবাবু গৃহিণীর নিকট নিত্যই গঞ্জনা লাভ করেন। ভবানীপুরে আসিয়া সারদাবাবু উৎসাহের সহিত আদি গঙ্গায় প্রাতঃস্নান আরম্ভ করিয়া দিলেন। এই সূত্রে পাড়ার আর কয়েকজন গঙ্গা স্নানার্থী ভদ্রলোকের সঙ্গে তাহার আলাপ পরিচয় হইয়া গেল। তাহারাও সারদাবাবুর মতোই নিষ্কর্মা ও পরিণত বয়স্ক। ক্রমে পরস্পরের গৃহে যাতায়াত এবং পরিণামে সারদাবাবুরই বৈঠকখানায় আড্ডা স্থাপন হইল। প্রত্যহ সন্ধ্যার পর বন্ধুরা একে একে আসিয়া উপস্থিত হন। সারদাবাবু পশ্চিমে ছিলেন, টাকাও রোজগার করিয়াছেন বিস্তর। দিল ছিল দরিয়ার মতো বিস্তৃত। আতিথ্য বিষয়ে চিরদিনই মুক্ত হস্তই ছিলেন। এখানেও চা, চুরুট, তামাক বিতরণে কার্পণ্য করা তাহার ধাতে সহিল না। যে বন্ধুগুলি সংগ্রহ হইয়াছিল তাহাদের মধ্যে একটির প্রতি সারদাবাবুর মনোযোগ বিশেষভাবে আকৃষ্ট হইল। তাহার নাম ভগবতীচরণ চট্টোপাধ্যায়। বয়স তাহার সারদাবাবুর চেয়ে ২-১ বছর বেশি হইবে। তিনিও গভর্নমেন্টের পেনশনভোগী। ঠিক পাড়ায় নয়, একটু দূরেই তাহার গৃহ। তথাপি এই আড্ডায় আসিয়া প্রায়ই তিনি হাজিরা দেন। এখন ইহার প্রতি সারদাবাবুর বিশেষ আকর্ষণের কারণটা খুলিয়া বলি। ভগবতীবাবুর একটি পুত্র আছে, ২৫-২৬ তার বয়স। তাহার নাম কুলদাচরণ। সেই ভগবতীবাবুর একমাত্র পুত্র।
বছর 5 পূর্বে কুলদার বিবাহ হইয়াছিল। আজ 1 বৎসর কাল সে বিপত্নিক। প্রথম সন্তান প্রসব করিবার কালেই কুলদার স্ত্রী মারা যান। একটি ছেলে হইয়াছিল, সেটি 7 দিন মাত্র জীবিত ছিল। কুলদা আইএ পাশ করিয়া অফিসে ঢুকিয়াছিল। এখন 75 টাকা বেতন পায়। অফিস ভালো, উন্নতিরও আশা আছে। ছেলেটি দেখিতেও ভালো, তার উপর বেশ বুদ্ধিমান ও সচ্চরিত্র। ভবানীপুরে আসিয়াও সারদাবাবু মেয়ের জন্য পাত্রের সন্ধান করিতেছিলেন। সুবিধা মতো কোনো পাত্র যদি নাই পাওয়া যায়, তবে কুলদার সঙ্গেই কনিষ্ঠা কন্যার বিবাহের সম্বন্ধ করিবেন, ইহাই তাহার মনোগত অভিপ্রায়। কিন্তু ভগবতী বাবুর সাক্ষাতে এখনো এ কথা তিনি পারেন নাই। আরো ভালো পাত্র যদি পাই, এই আশায় কিছুদিন কাটাইলেন। কিন্তু তেমন মনের মতো পাত্র জুটিতেছে না দেখিয়া অবশেষে ভগবতী বাবুর কাছেই তিনি কথাটা পাড়িলেন। সেদিন সন্ধ্যায় ঘটনাক্রমে অন্য কোনো বন্ধু সারদাবাবুর বৈঠকখানায় উপস্থিত ছিলেন না। ভৃত্য আসিয়া 2 পেয়ালা চা দিয়া গেল। চা পান করিতে করিতে সারদাবাবু ভগবতী বাবুকে বলিলেন, চাটুর্যে মশাই, আপনার বৌমা তো প্রায় 1 বৎসর হলো গত হয়েছেন, তা ছেলের বিয়ে দিচ্ছেন না কেন? আমার ছোট মেয়েটিকে আপনি দেখেছেন তো, মেয়ে বড় হয়েছে, সাজবেও ভালো আপনার ছেলের সঙ্গে, তা যদি মত করেন। ভগবতী বাবু বলিলেন, মেয়ে তো আপনার খাস আমি, কিন্তু হলে কি হবে? ছেলের বিয়ে কি আমি ইচ্ছে করে দিচ্ছি নে সারদা বাবু? ছেলে রাজি হয় কই? কেন রাজি হয় না কেন? কি বা তার বয়স? ও বয়সে কত লোকের তো প্রথম বিবাহই হয় না। তা সে বোঝে কই বলুন? আমার ধরুন ওই একটাই ছেলে, ও যদি আর বিয়ে না করে তাহলে তার বংশটাই লোপ হলো। কত ভালো ভালো সম্বন্ধ হলো, ও কিছুতেই রাজি হয় না। আমি কত বোঝালাম, ওর গর্ভধারিণী কত কান্নাকাটি করলেন, কিছুতেই কিছু হলো না। দেখে শুনে আমরা তো একরকম হালই ছেড়ে দিয়েছি মশাই। অদৃষ্ট অদৃষ্ট, সবই অদৃষ্ট বলিয়া ভগবতী বাবু চা পান শেষ করিয়া পান মুখে দিলেন। সারদা বাবু বলিলেন, সে বউয়ের শোকটা বড্ড বেশি লেগেছে বোধহয় ওকে। তা লেগেছে বটে, বৌমা যাওয়ার পর থেকে ও মাছ মাংস ছেড়ে দিয়েছে, হাতও পান্না ধরেছে, 1 বেলা মাত্র খায়। বলে আমি ব্রহ্মচর্য অবলম্বন করেছি। ব্রহ্মচর্য করছে আর পদ্য লিখছে। পদ্য লেখে নাকি? হ্যাঁ, বউয়ের নামে রাশি রাশি পদ্য লিখেছে। ফি রবিবারে কে দে খাতা পেন্সিল নিয়ে স্টিমারে গঙ্গা পার হয়ে শিবপুরে কোম্পানির বাগানে যায়। সেইখানে গাছতলায় বসে বসে নাকি বউয়ের জন্য কাঁদে আর পদ্য লেখে। এ কথা তার বন্ধুদের মুখেই আমি শুনেছি। সারদা বাবু বলিলেন, ওরকম তো কতই শোনা গেছে। ওই রকম ব্রহ্মচর্য টর্য বেশি দিন টেকে না। শেষকালে হয় নিজেই খুঁজে পেতে আবার বিয়ে করে, না হয় একটা কেলেঙ্কারি করে বসে। উভয়েই নীরবে তামাক টানিতে লাগিলেন। অন্যান্য বন্ধুগণও একে একে আসিয়া সভাস্থ হইতে লাগিলেন। উপরে বর্ণিত ঘটনার মাসখানেক পরে এক রবিবারে কবি ব্রহ্মচারী কুলদাচরণ আহারাদি সারিয়া যথা নিয়মে খাতা পেন্সিল লইয়া শিবপুর যাত্রা করিল। বৃক্ষতলে নির্জন স্থানে বসিয়া কবিতার খাতা খুলিয়া কুলদা কবিতা লিখিতে প্রবৃত্ত। আজ 1 ঘণ্টার উপর এইভাবে সে বসিয়া আছে। মোটে 5টি লাইন লেখা হইয়াছে। 6ষ্ঠ লাইনটি 2-3 বার লিখিয়া কাটিয়াছে। কিছুতেই আর মনের মতো হইতেছে না। এমন সময় অদূরে
কোন রমণীর ক্রন্দন ধ্বনি তাহার শ্রবণ পথে প্রবেশ করিল। কুলদা চমকিয়া উঠিল। এখানে এ সময় কে স্ত্রীলোক কাঁদে? খাতা ও পেন্সিল পকেটে ভরিয়া সে চট করিয়া উঠিয়া পড়িল এবং যেদিক হইতে শব্দ আসিতেছিল সেই দিকে ছুটিল। দুইটা মাত্র বৃক্ষের অন্তরাল পার হইয়া কুলদা দেখিল বৃক্ষতলে একটি বাঙালির মেয়ে বসিয়া দুই হাতে মুখ ঢাকিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে। মুখখানি সে দেখিতে পাইল না। হাত দুখানির বেশ ফর্সা রং, বস্ত্রাদি ভদ্রলোকের মেয়ের মতোই। আকার দেখিয়া মেয়েটি বালিকা না যুবতী তাহার কুলদা ঠিক ঠাহর করিতে পারিল না। নিকটে গিয়া বলিল, এখানে বসে আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? শুনিয়া মেয়েটির মুখ হইতে হস্তাচ্ছাদন খুলিয়া একবার মাত্র আগন্তুকের মুখের দিকে চাহিল। আবার সে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিল। তাহার কান্নার বেগ বাড়িয়া গেল। মেয়েটি তরুণ মুখখানি দেখিয়া কুলদা অনুমান করিল ইহার বয়স বড়জোর 13-14 বছর। সুতরাং স্থির করিল ইহাকে আপনি বলার কোনই প্রয়োজন নাই। আবার সে জিজ্ঞাসা করিল, কেন তুমি কাঁদছ? বলো না, তোমার কিছু ভয় নেই। কি হয়েছে বলো। যদি তোমার কোনো উপকার আমার দ্বারা সম্ভব হয় তা নিশ্চয়ই আমি করব। তবু মেয়েটি মুখও খোলে না, উত্তরও করে না। কুলদা অত্যন্ত ব্যাকুল হইয়া পড়িল। বারবার জিজ্ঞাসা করিতে করিতে মেয়েটি অবশেষে ফোঁপাইতে ফোঁপাইতে বলিল, আমার সর্বনাশ হয়েছে, আমি হারিয়ে গেছি। কুলদার প্রশ্নের উত্তরে নিজের ইতিহাস মেয়েটি যাহা বলিল তাহা এই। জন্মাবধি পিতামাতার সহিত সে পাঞ্জাবে ছিল। জলন্ধরে কন্যা মহাবিদ্যালয়ে পাঠ করিত। তাহার নাম কমলা। সম্প্রতি পিতার সহিত সে কলিকাতায় আসিয়াছিল। আজ বেলা 10টার পর স্টিমারে পিতা তাহাকে এই বাগান দেখাইতে আনিয়াছিল। বেড়াইয়া বেড়াইয়া তাহার অত্যন্ত ক্ষুধা পায়। তাই পিতা তাহাকে এইখানে বসাইয়া খাবার কিনিতে বাজারে গিয়াছেন। 3 ঘণ্টা অতীত হইয়াছে, এখনো তিনি ফিরিলেন না। নিশ্চয়ই তাহার কোনো অভাবনীয় বিপদপাত হইয়াছে। কুলদা মনে মনে বলিল, দেখো দেখি একবার আক্কেল লোকটার, মেরুর দেশে থাকে কিনা, কত আর বুদ্ধি হবে। এই সমস্ত মেয়েটাকে একলা একলা ফেলে বাজারে গেছেন খাবার কিনতে। বাজারে কি এখানে? মেয়েটি আবার কান্নার উপক্রম করিতেছে দেখিয়া কুলদা বলিল, তুমি কিছু ভয় করো না, নিশ্চয়ই তোমার বাবা বেশি দেরি করবেন না, এইবারে ফিরবেন। চলো বরঞ্চ আমরা ফটকের কাছে গিয়ে বসে থাকি। তিনি আসছেন দূর থেকেই আমরা দেখতে পাবো। তিনিও বাগানে ঢুকতেই তোমায় দেখতে পাবেন। এসো, আমার সঙ্গে এসো, কিছু ভয় নেই তোমার। তোমাকে তোমার বাবার হাতে দিয়ে তারপর আমি যাব এখান থেকে। মেয়েটি কাঁদিতে কাঁদিতে কুলদার পশ্চাৎ পশ্চাৎ চলিল। যাইতে যাইতে বলিল, সন্ধ্যা অবধি অপেক্ষা করেও বাবার যদি দেখা না পাই তাহলে কি হবে আমার? কুলদা বলিল, তোমার কোনো চিন্তা নেই। সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করেও যদি তার দেখা না পাওয়া যায়, তোমাকে ভবানীপুরে আমাদের বাড়িতে নিয়ে যাব। তারপর তোমার বাবার সন্ধান করব। জলন্ধরে তোমার মাকে চিঠি লিখব। তোমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন সকলকে চিঠি লিখব। বসিয়া বসিয়া সন্ধ্যা হইল। মেয়েটির পিতা কিন্তু ফিরিল না। কুলদা তখন শেষ স্টিমারে তাহাকে কলিকাতায় আনিল এবং বাড়ি আসিয়া তাহাকে নিজ জননীর নিকট সমর্পণ করিয়া সমস্ত অবস্থা তাহাকে জানাইল। জননী গোপনে একটু হাসিলেন।
এক সপ্তাহ কাটিল, কিন্তু মেয়েটির পিতার কোনো সন্ধান কুলদা করিতে পারিল না। ভগবতীবাবু হারানো মেয়েটির পিতার খোঁজ করিবার ভার পুত্র কুলদার ওপরেই দিয়াছেন। কুলদা অফিসে গেলে দ্বিপ্রহরে সারদাবাবু ও তাহার স্ত্রী প্রায়ই কমলাকে দেখিতে আসেন। বলা বাহুল্য, কমলা সারদাবাবুরই কন্যা। সারদাবাবু ও কুলদার পিতা উভয়ে ষড়যন্ত্র করিয়া কমলাকে শিখাইয়া পড়াইয়া সেদিন শিবপুর বাগানে বসাইয়া অন্তরালেই অবস্থান করিতেছিলেন। আরও এক সপ্তাহ নিষ্ফল কাটিয়া গেলে কুলদার মাতা বলিলেন, কমলার বাপের কোনো খোঁজ খবরই যখন পাওয়া গেল না, আর কি করা যাবে? হাজার হোক ব্রাহ্মণের মেয়ে তো, ফেলতে তো পারবো না, এখানেই ও থাকুক। আমার তো মেয়ে নেই, ওর দ্বারাই আমার মেয়ের অভাব পূর্ণ হবে। পরে তখন না হয় দেখে শুনে একটি পাত্র দেখে বিয়ে দিয়ে দিলেই হবে। কন্যা মহাবিদ্যালয়ে কমলা হিন্দি ও সংস্কৃত ভালোই শিখিয়াছিল। বিদ্যালয়ে সংস্কৃত নাটকাভিনয়ে সে একটি মেডেল পর্যন্ত পাইয়াছিল, কিন্তু বাংলা সে ভালোরূপ শিখিবার সুযোগ কখনো পায় নাই। জননীর অনুরোধে কুলদা তাহাকে বাংলা পড়াইতে প্রবৃত্ত হইল। অন্যদিন আফিস থাকায় বিশেষ সময় কমলাকে সে দিতে পারে না, কিন্তু রবিবারে বেশিক্ষণ পড়াইয়া পোষাইয়া লয়। শিবপুরের বাগানে যাওয়া সে ছাড়িয়া দিয়াছে। শিক্ষক ও ছাত্রীর মধ্যে যথেষ্ট অন্তরঙ্গতাও স্থাপিত হইয়াছে, বেশ দেখা গেল। আফিস হইতে বাড়ি ফিরিয়া ছাত্রীকে না দেখিলে পুরো তার পিপাসিত চক্ষু চারিদিকে তাহাকে খুঁজিয়া বেড়ায়, আর কমলার রান্না পাঞ্জাবি ব্যঞ্জনগুলো তাহার মুখে লাগে যেন অমৃত। মাসখানেক পরে কুলদার জননী একদিন কথায় কথায় তাহাকে বলিলেন, উনি কমলার জন্যে একটি সম্বন্ধ স্থির করেছেন। বরের বয়স কিছু বেশি হয়েছে, তৃতীয় পক্ষে বিয়ে করবে, টাকা কড়ি বিশেষ কিছু লাগবে না। বলা বাহুল্য, ইহা সম্পূর্ণ কাল্পনিক। এই কাল্পনিক সংবাদ শ্রবণ মাত্রই কুলদার বুকের ভেতরটা যেন মোচড় দিয়া উঠিল, চোখে জল আসিল। জননীকে জানাইল, অমন সুন্দরী ভালো মেয়েকে ওরকম পাত্রের হাতে কিছুতেই দেওয়া যাইতে পারে না। তার যে না হয় অগত্যা নিজেই সে উহাকে বিবাহ করিবে। উত্তম কথা। দিন স্থির হইল। বিবাহের মাত্র 3 দিন পূর্বে কমলার পিতারও সন্ধান পাওয়া গেল। কুলদা ভাবিল, আশ্চর্য কথা, তিনি এই ভবানীপুরেই বাস করিতেছিলেন এবং এ বাড়ি হইতে অধিক দূরেও নহে। জলন্ধর হইতে তাহার স্ত্রীও নাকি আসিয়াছেন। কমলাকে সারদাবাবু স্বগৃহে লইয়া গেলেন। যথাদিনে শুভ বিবাহ সম্পন্ন হইল। কুলদা এখন নাতপান্ন খায় না, সিদ্ধ চাউলই খাইতেছে, মাছ মাংসও ধরিয়াছে এবং 2 বেলাই উত্তম রূপে ভোজন করে। শিবপুরের বাগানে যাওয়া এবং পদ্য লেখা তো পূর্বেই বন্ধ হইয়াছিল। শেষ হলো আমার আজকের গল্প, শ্রদ্ধেয় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের হারানো মেয়ে। ছোট্ট এবং মিষ্টি একটি গল্প, তাই না? গল্পটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার কণ্ঠে কোনো গল্প বা উপন্যাস শুনতে চান, সেটিও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের সেই গল্প বা উপন্যাসগুলি আপনাদের সামনে পরিবেশন করার। চলুন তাহলে দেখা হচ্ছে পরের দিন নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই গল্পটি কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবেন না। আমি অপেক্ষা করব
আপনাদের মতামত জানার জন্য, কারণ আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের এই মতামতগুলি শোনার পরে আগ্রহ উৎসাহ যেন অনেকটাই বেড়ে যায়, উৎসাহ পাই আরও এগিয়ে যাওয়ার। চলুন তাহলে দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।